ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছি আমি সৈয়দ আবিদ হোসেন সামি। শুরুটা করছে চ্যাম্পিয়ন্স ট্রফির খবর দিয়ে। একমাত্র প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের দেয়া 203 রানের টার্গেটে ব্যাট করছে পাকিস্তান শাহিনস। শেষ খবর পর্যন্ত তাদের সংগ্রহ 2 উইকেটে 42 রান। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ হাসান তামিমের উইকেট হারায় বাংলাদেশ। 12 রান করে সাজঘরে ফেরেন নাজমুল শান্ত। সৌম্য সরকার 35 রান করে রান আউটে কাটা পড়লে 63 রানে তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। এরপর 56 রানের জুটিতে প্রতিরোধ গড়েন মেহেদী হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। সর্বোচ্চ 44 রান আসে মিরাজের ব্যাট থেকে, আর 20 রান করে আউট হন হৃদয়। ব্যাট হাতে সফল হননি মুশফিকুর রহিমও, তবে শেষ দিকে তানজিদ সাকিবের 27 বলে 30 রানের ইনিংসে 200 কোটা পার করে বাংলাদেশ। ওসামা মিরের 4 উইকেট শিকারে 11 ওভার 2 বল বাকি থাকতেই 202 রানে অল আউট হয় নাজমুল শান্তর দল। আমরা দেখলাম আসলে আপডেটের জায়গাটা, এবং বাংলাদেশ প্রথম প্রস্তুতি ম্যাচ বলবো না, একমাত্রই প্রস্তুতি ম্যাচ আসলে। সেই জায়গাটা কোনো অফিসিয়াল প্রস্তুতি ম্যাচও সেটা না, পাকিস্তান এই টিমের সঙ্গে খেলতে হচ্ছে। তবে একটা বিষয় উল্লেখযোগ্য, সে বিষয়টা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির আসর প্রায় 8 বছর পর প্রত্যাবর্তন করেছে। 2017 সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসেছিল। একটা এক্সপেকটেশন তো অবশ্যই আছে সবার, যে ফরম্যাটটা যেহেতু ওয়ানডে, বাংলাদেশ বেস্ট পসিবল ক্রিকেটটা খেলবে একদম। অনেক যদি কিন্তু মধ্যে দিয়ে ফাইনালি চ্যাম্পিয়ন্স ট্রফিটা হচ্ছে, অ্যান্ড বাংলাদেশ হোপফুলি ভালো করবে। অনেকেই অনেক ধরনের বিশ্লেষণ করছেন। বাংলাদেশ যেহেতু একটা ভালো শেপে আছে এবং ওয়ানডে ফরম্যাটটা আমরা যেহেতু খাতা কলমে খুব ভালো খেলি, সো এক্সপেকটেশন তো একটু বেশি থাকবে। আই লাইক দ্য টার্ম খাতা কলমে খুব ভালো খেলি। তবে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফির লাস্ট আসর বসেছিল। সেই জায়গা থেকে 2017 সালে পক্ষপাতমূলক আম্পায়ারিংয়ের প্রতিবাদে 4 বলে 92 রান দিয়েছিলেন সুজন মাহমুদ, 7 বলে 69 রান দিয়েছিলেন তাসনিম হাসান রুবেল। দুজনেই নিষিদ্ধ হয়েছিলেন 10 বছরের জন্য। মাফিয়াদের থেকে ক্রিকেটকে রক্ষা করতে চাওয়া সুজন রুবেলদের খোঁজ কতখানি নিল বিসিবির নতুন কমিটি? ঢাকা লিগকে ক্রিকেট মাফিয়াদের হাত থেকে রক্ষা করতে 2017 সালের 11 এপ্রিল এক অভিনব প্রতিবাদ করেন 4 বলে 92 রান দেয়া দ্বিতীয় বিভাগ ক্রিকেটার সুজন মাহমুদ। তাসনিম হাসান রুবেল ভিন্ন একটা ম্যাচে 7 বলে দিয়েছিলেন 69 রান। দুজনকেই 10 বছরের জন্য ক্রিকেট থেকে নিষিদ্ধ করে বিসিবি। 32 বছর বয়সী তাসনিম এখন কর্পোরেট চাকরি করেন। সুজন সেখানে ধানমন্ডিতে চটপটি বিক্রি করেন। তাদের যেখানে গায়ে জড়ানোর কথা ছিল জাতীয় দলের জার্সি, নিদেন পক্ষে খেলার কথা ছিল ডিপিএল কিংবা বিপিএল, তারাই আজ জীবন সংগ্রামের চোরাবালিতে আটকে। যখন বাসা থেকে বেরোই তো তখন সবাই, এমনকি মনে করেন চায়ের দোকান বা ভ্যানওয়ালা পর্যন্ত বা রিক্সা চালায় যারা, তারা পর্যন্ত বলছে যে আসলে এই দেখ, এই যে ছেলেটা, এই দেখ, এই সে কুকর্ম করছে আর কি। তো আমি যতটুকু বিশ্বাস আমার আছে বা আমি করেছি, যে আমার মনে হয় না যে আমি এটা কোনো অন্যায় করেছি বা কোনো পাপ করছি। যে দিনগুলো অনেক কষ্টে পার করছি, অনেক হতাশার ভিতরে দিন গেছে। ফ্যামিলি ওইভাবে সাপোর্ট দিতে পারতো না। পরবর্তীতে কি করব না করব, স্বপ্ন তো সব প্লেয়ারই থাকে, তো আমার আরও একটু বেশি ছিল। ছাত্র জনতার আন্দোলনে সরকার বদলের পর সেই আন্দোলনে শহীদ হওয়া রংপুরের আবু সাইদ কিংবা মুগ্ধ, শ্রদ্ধা ভরে পুরো দেশ তাদের স্মরণ করেছে। প্রশ্ন ওঠে, বছর 8 আগে ক্রিকেট বোর্ডের রক্তচক্ষু উপেক্ষা করে যারা প্রতিবাদ করেছিলেন, বোর্ড বদলের পর তারা কি প্রাপ্য সম্মানটা পাচ্ছেন? সভাপতি হয়েই সুজন রুবেলের সাথে বসার কথা বলেছিলেন ফারুক আহমেদ। আক্ষেপ একটাই, 6টা মাস হয়ে গেছে, একবারের জন্য তাদের সঙ্গে বসার সুযোগ হয়নি সভাপতির। এটাতে আমরা চেষ্টা করব যেগুলো যাতে আমরা কমাতে পারি। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। এবারে বিপিএল-এ টিকিট বিক্রি থেকে 13 কোটি 25 লাখ টাকা আয় করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড গেল 10 আসরে, যেখানে মোট আয় ছিল 15 কোটি টাকার মতো। এবার লভ্যাংশ শেয়ার করা হবে টুর্নামেন্টে অংশ নেওয়া 7 ফ্র্যাঞ্চাইজির সাথে। প্রথমবারের মতো বেশিরভাগ টিকিট বিক্রি করা হয় অনলাইন পদ্ধতিতে, যার সুফলও মিলেছে বলে মনে করেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। ক্রিকেটারদের পারিশ্রমিক না পাওয়া, ফিক্সিংয়ের অভিযোগ নিয়ে সরগরম ছিল 11তম বিপিএল, যেখানে প্রথম দিন টিকিট সংকট, অনলাইন জটিলতা সহ নানা ইস্যুতে গেট ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। সেই বিপিএলে এবার টিকিট বিক্রির রেকর্ড গড়ল বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
আসর জুড়ে মোট 13,25,00,000 টাকার টিকিট বিক্রি করেছে বিসিবি, যেখানে আগের 10 আসর মিলিয়ে মোট বিক্রি ছিল মাত্র 15 কোটি টাকার মতো। সোমবার এক ভিডিও বার্তায় এসব তথ্য জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। প্রথম রাউন্ডে 35%, টোটাল টিকিটের পরের রাউন্ডে 40% গিয়েছিলাম আমরা অনলাইনে। সেই পুরো বিপিএলে আমরা অ্যাপ্রক্সিমেটলি 12,25,00,000 টাকার টিকিট বিক্রি করেছি। যদি ছোট্ট একটা কম্পারিজন যদি আপনাদের আমরা দেই, এই পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড গত 10 এডিশনে যেই টিকিট বিক্রি করেছে 15 কোটি টাকার মতো, এবং আপনারা এটা জেনে খুশি হবেন আমরা টিকিট সত্য বিক্রি বাবদও আমরা 3 বছরের কন্ট্রাক্ট করেছি 1 কোটি টাকা করে। তার মানে যদি আমরা টিকিট সেলের সাথে আর 1 কোটি টাকা যোগ করি বছর, তাহলে প্রায় 13.5 কোটি টাকার মতো হবে। বিপিএলে বিসিবির আয় থেকে লভ্যাংশ শেয়ার নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো দাবি করলেও তা আমলে নেয়নি আগের বোর্ড। তবে এবার প্রথমবারের মতো ফ্র্যাঞ্চাইজিদের সেই দাবি মেনে নিচ্ছে বিসিবি। ফ্র্যাঞ্চাইজিদের বিরাট দাবি ছিল রেভিনিউ শেয়ারিং। আমি তখন তাদের বলেছিলাম যে আমি আসলে রেভিনিউটা কত কি হয় এটি আমি জানি না, সো আমার পক্ষে সম্ভব ছিল না। বাট সব ফ্র্যাঞ্চাইজির জন্য সুখবর, আমরা কিছুটা, যদিও রেভিনিউ শেয়ারিং বলতে সব ক্ষেত্রেই বোঝায়, অন্যগুলো এখন আমরা ওরকম করে করতে পারি না। তবে শিওরলি আমরা আমাদের এই টিকিট বিক্রির যেই আর্নিংস হয়েছে এখান থেকে আমরা একটা ভালো পোর্শন 7 ফ্র্যাঞ্চাইজিকে দেওয়ার চেষ্টা করব। এবারের আসরে প্রথমবারের মতো অনলাইনে দেওয়া হয়েছিল টিকিট। নতুন প্রক্রিয়ায় প্রথম কয়েকদিন নানা জটিলতায় ক্ষুব্ধ হয়ে যায় দর্শকরাও। ঘটে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা, তবে টুর্নামেন্ট শেষে মোটা অঙ্কের আয়ের মাধ্যমে এবার ঠিকই সফল বিসিবি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। কোনো প্রকার টেন্ডার ছাড়াই বাংলাদেশ দলের জার্সি প্রস্তুত করার কাজ পায় স্পোর্টস অ্যান্ড স্পোর্টস নামের একটি প্রতিষ্ঠান। বিসিবিতে তাদের ক্ষমতার দাপট এতটাই বেশি যে অন্য কোনো ডিজাইনারকে কাজ করার কোনো সুযোগই দেওয়া হয় না। এমন অভিযোগ করেছেন আরেক জার্সি নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাথলেট স্পোর্টস গিয়ারের ম্যানেজিং পার্টনার সেজান লিঙ্কন। চাইলে আইসিসির গাইডলাইন মেনে জুলাই অভ্যুত্থানের থিমও ব্যবহার করা যেত চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে, বলছেন এই ডিজাইনার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দলের নতুন জার্সি এটি। লাল সবুজের এই জার্সিটা সারা বিশ্বে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, টাইগার ভক্তদের কাছে এক গভীর ভালোবাসার বস্তু। কিন্তু এই জার্সি তৈরি নিয়ে বড় এক অনিয়মের অভিযোগ আনলেন জার্সি নির্মাণকারী প্রতিষ্ঠান অ্যাথলেট স্পোর্টস গিয়ারের ম্যানেজিং পার্টনার সেজান লিঙ্কন। 2015 বিশ্বকাপে বাংলাদেশের জার্সি ডিজাইন করা সেজান বলছেন, সব নিয়মকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে প্রায় 10 বছর ধরে বিসিবির কাজ করে যাচ্ছে স্পোর্টস অ্যান্ড স্পোর্টস নামের প্রতিষ্ঠানটি। টেন্ডার আমরা যারা লোকালে কাজ করি বিভিন্ন কোম্পানির, সব জায়গায় কিন্তু লোয়েস্ট বিট কাজ পায়, টেন্ডার ওপেন হয়। সো বিসিবি এত বড় একটা জায়গা, আমার মনে হয় এটা ওপেন করে দেওয়া উচিত। তারপরে তার ম্যানুফ্যাকচারার একজনই, সেই 2015 থেকে 24 পর্যন্ত অনলি ওয়ান ম্যানুফ্যাকচারার কাজ করে আসতেছে। তার কনসেপ্টের বাইরে কেউ কাজ করতে পারে না, আমরা ঢুকতে পারি না বিসিবিতে, আমাকে ঢুকতে দেওয়া হয় না। এবারও যেটা ছিল, ধরেন আপনার আমাকে লাস্ট ইয়ার ওয়ার্ল্ড কাপের সময় আমাকে বিসিবি থেকে 4 দিন আগে ফোন করে বলা হলো আপনার ডিজাইনটা হয় নাই। বাংলাদেশ দলের এবারের জার্সিতে নিম্নমানের কাপড় ব্যবহার করা হয়েছে বলেও অভিযোগ সেজানের। সেই সাথে চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সিতে চাইলে ফুটিয়ে তোলা যেত জুলাই অভ্যুত্থানের থিমও, কিন্তু তা কেন করা হয়নি সেই প্রশ্ন তুলেছেন তিনি। ডিজাইন আসলে তো একদমই অ্যাবস্ট্রাক্ট। আমি তো এখানে বলবো না যে জুলাই আগস্টের থিমের একটা ছবি দিয়ে আমি জার্সি করছি, নট লাইক দ্যাট। অ্যাবস্ট্রাক্ট ফর্মে অনেক কিছু করা যায়। ট্রাইবাল নিয়ে অস্ট্রেলিয়া কিন্তু 19 বা 20 মনে হয় একটা কাজ করেছে। সো এখানেও এরকম কিন্তু করা যেত। সো এটা আসলে টোটালটা ডিজাইনারের গল্প ছিল। সে যদি এটাকে কোনো না কোনোভাবে কোনো এলিমেন্টস দিয়ে উঠাই নিয়ে আসতো, আইসিসির আসলে এখানে ওই গাইডলাইন নেই যে এটা কেন দিছো এটা কেন দিছো। আইসিসির গাইডলাইন হচ্ছে লোগোগুলোর যে পজিশন আছে সেই পজিশনগুলো ক্লিয়ার রেখে কাজ করতে হবে। এদিকে জার্সি ফ্রিক বিডি নামের একটি অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি করা হচ্ছে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির জার্সি। অবাক করার মতো বিষয়, বিসিবি কোনো প্রতিষ্ঠানকে অফিসিয়ালি জার্সি বিক্রির রাইট না দিলেও টাইগারদের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের লোগো ব্যবহৃত হুবহু একই রকমের জার্সি করা হচ্ছে বিক্রি। এই বিষয়ে স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের সাথে যোগাযোগ করা হলে জার্সি ফ্রিকের জার্সি বিক্রির বিষয়ে তাদের কিছু জানা নেই বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং পার্টনার মেহতাবউদ্দিন সেন্টো। জার্সি ফ্রিক নামে একটা ওয়েবসাইট আছে না, দেখলাম জার্সি বিক্রি করতেছে, সেখানে আপনার প্রতিষ্ঠানের লোগো দেওয়া স্পোর্টস অ্যান্ড স্পোর্টস মানে কি? না কেউ হয়তো নিয়ে ছবি দিয়ে করছে। আমি তো এটা আমি বলতে পারবো না, এটা বিসিবি বলতে হবে। আমাদের যখন রিকুইজিশন মানে চায় তখন আমরা দেই। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।
আফগানিস্তানকে সেমিফাইনালে দেখছেন সাবেক পাকিস্তান ক্যাপ্টেন সরফরাজ আহমেদ। তার মতে আফগানিস্তানের সঙ্গে বাকি 3 দল হিসেবে শেষ 4-এ যেতে পারে ইন্ডিয়া, পাকিস্তান এবং অস্ট্রেলিয়া। তবে ঘরের মাঠ হওয়ায় চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে এগিয়ে থাকবে পাকিস্তান। 2017 চ্যাম্পিয়ন্স ট্রফির চেয়েও বর্তমান পাকিস্তান দল বেশি শক্তিশালী, মত সরফরাজের। সাম্প্রতিক সময়ে দারুণ আশা জাগানি এক দল আফগানিস্তান। ব্যাটে বলে নিজেদের প্রমাণ করেই 2024 টি-20 বিশ্বকাপের সেমি খেলেছে দলটা। 2023 ওয়ানডে বিশ্বকাপে সম্ভাবনা দেখালেও অল্পের জন্য শেষ 4-এ যেতে পারেনি আফগানরা। এবার মিশন চ্যাম্পিয়ন্স ট্রফি। আফগানিস্তানকে নিয়ে এরই মধ্যে আশাবাদী সাবেক ক্রিকেটাররাও। তেমনি পাকিস্তানের সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদও মনে করেন এবার এশিয়ার কন্ডিশনে সেমিতে খেলবে আফগানরা। সেমিফাইনালের জন্য বেছে নেওয়া 4 দলে পাকিস্তান সহ সরফরাজ রেখেছেন ভারত, অস্ট্রেলিয়া ও আফগানদের। আমাকে যদি সেমিফাইনালের জন্য 4টি দল বেছে নিতে হয় তাহলে আমি পাকিস্তান, ভারত, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের নাম বলবো, কিন্তু আমি বাকিদেরও ফেলে দিচ্ছি না। সরফরাজের মতে ঘরের মাঠে খেলা হয় পাকিস্তানের জন্য থাকবে বাড়তি চাপ। তবে শিরোপার জন্য আয়োজক দেশ হিসেবে এবার পাকিস্তানি ফেভারিট, সেই ইঙ্গিতটাও দিলেন এই ক্রিকেটার। ঘরের মাঠে খেলা হয় পাকিস্তান চাপে থাকবে, তবে তাদের জন্য বড় সুবিধাও এটা। তারা নিজেদের মাঠ সম্পর্কে ভালোভাবে জানে, যা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যদি এই দলকে 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সঙ্গে তুলনা করা হয় তাহলে কাগজে কলমে এই দল আরও শক্তিশালী। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর শুরু হবে 19 ফেব্রুয়ারি, যেখানে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন পাকিস্তান। এরপর 23 ফেব্রুয়ারি চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে মাঠে নামবে দলটা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস। ক্লিও কাপ টুর্নামেন্টে অংশ নিয়ে আরও একটি সাফল্য দেশের জন্য বয়ে এনেছেন অভিক আনোয়ার। বিশ্বের সবচেয়ে পুরনো টুরিং কার টুর্নামেন্টে অংশ নিয়ে তার ক্যাটাগরিতে 3য় স্থান অর্জন করেন এই রেসার। গতি এবং স্টিয়ারিং নিয়ন্ত্রণের খেলায় অভিক পেছনে ফেলেছেন জার্মানি, যুক্তরাজ্য, ইটালির রেসারদের। রেসিং ট্র্যাকে আবারও গতির ঝড় তুললেন বাংলাদেশের মোটর স্পোর্টস কার রেসার অভিক আনোয়ার। আরও একবার দেশের হয়ে বয়ে আনলেন সম্মান। প্রথম বাংলাদেশি হিসেবে ক্লিও কাপ মিডল ইস্টে অংশ নিয়ে সফলতার সাথে শেষ করেন রেস। বিশ্বের সবচেয়ে পুরনো টুরিং কার টুর্নামেন্ট ক্লিও কাপ। চলতি মৌসুমে 6টি পোডিয়াম অর্জনের পাশাপাশি তার ক্যাটাগরিতে 3য় স্থান অর্জন করেন অভিক। এর আগে যে কৃতিত্ব করতে পারেননি অন্য কোনো বাংলাদেশি রেসার। এমন অর্জনে উচ্ছ্বসিত অভিক আনোয়ার। সামনের দিনগুলোতে এমন ধারা অব্যাহত রাখার প্রত্যয় এই মোটর স্পোর্টস কার রেসারের। আপনাদের দোয়ায় আমি ক্লিও কাপ মিডল ইস্ট চ্যাম্পিয়নশিপে 3rd শেষ করেছি এবং লাস্ট রেসও পোডিয়াম ফিনিশ করেছি। অনেকেই বলেছিল ক্লিও কাপ মিডল ইস্ট অনেক হার্ড, কারণ সব গাড়ি সেম, কিন্তু ড্রাইভারের ট্যালেন্টেই মানুষ এখানে পোডিয়ামে আসতে পারে। তো আপনাদের দোয়ায় এই বছর 3rd হয়েছি, আগামী বছর ইনশাল্লাহ 1st হব। গতি ও স্টিয়ারিং নিয়ন্ত্রণের খেলায় অভিক পেছনে ফেলেছেন জার্মানি, রাশিয়া, যুক্তরাজ্য, মিশর সহ আরও বেশ কয়েকটি দেশের রেসারদের। তার হাত ধরেই ধারাবাহিক সাফল্যে আরও একবার অর্জনের সাক্ষী হয়েছে বাংলাদেশ। ক্লিও কাপ টুর্নামেন্টে চূড়ান্ত রেস অনুষ্ঠিত হয় আবুধাবির মারিনার সার্কিটে, যেখানে রাউন্ড 6-এর দ্বিতীয় রেসে 3য় স্থান অর্জন করেন অভিক আনোয়ার। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। একটা স্ট্র্যাটেজিক টাইম আউটের সময়। সো স্টে টিউনড। চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু গাদ্দাফি স্টেডিয়ামে ভারতের পতাকা ছাড়া উড়ল অংশগ্রহণকারী 7 দেশের পতাকা। মিডিয়া ভবনের ছাদে স্ট্যান্ড ব্যবহার করে স্থাপন করা হয় পতাকাগুলো। নিরাপত্তার কারণ দেখিয়ে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তান সফরে অস্বীকৃতি জানায় ভারতের পরই ঠান্ডা যুদ্ধ চলতে থাকে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশের মধ্যে। এদিকে আইসিসির কোনো ইভেন্টের আগে অধিনায়কদের ফটো সেশনের চর্চা থাকলেও সেখানে যাওয়া হচ্ছে না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইন্ডিয়া বাংলাদেশের ম্যাচ অনুষ্ঠিত হবে তরতাজা পিচে। সেই সঙ্গে দুবাই স্টেডিয়ামের 2টি উইকেট নাকি আলাদা করে পরিচর্যা করা হচ্ছিল শুধুমাত্র ভারতের জন্য। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে এই তথ্য দিয়েছে সেখানকার উইকেটের পর্যবেক্ষণের দায়িত্বে থাকা এক ব্যক্তি। দুবাইয়ের উইকেটে পেসাররা সুবিধা পেল, এবার বলা হচ্ছে নতুন উইকেটের সুবিধা পেতে পারেন স্পিনাররা। সে কারণেই কি দলে 5 স্পিনার রেখেছে ইন্ডিয়া। গত 4 মাসের মধ্যে প্রচুর পরিমাণে ম্যাচ খেলা হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সম্প্রতি IL T20 এর ম্যাচই সেখানে অনুষ্ঠিত হয়েছে 15টি। এবার নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচগুলো সেখানেই খেলবে ভারত, যেখানে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে ম্যান ইন ব্লুরা। ধারণা করা হচ্ছে অতি ব্যবহারে মন্থর ও নিচু বাউন্সের উইকেট মিলবে এখানে। জানা গেছে দুবাইয়ের স্লো উইকেটে নাকি খেলতে হবে না ভারতকে, তাদের জন্য আলাদা করে তৈরি রাখা হয়েছে দুটি অব্যবহৃত উইকেট। এমন খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। মূলত সেখানকার উইকেটে পরিচর্যা সম্পর্কে ভালো ধারণা আছে এমন একজনই ভারতীয় বার্তা সংস্থা PTI-কে দিয়েছেন এই তথ্য। সংবাদ মাধ্যমে বলা হয়েছে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 10টি পিচ আছে, যেখানে নাকি IL T20-র সময় বিশেষ নির্দেশনা ছিল যেন দুটি উইকেটে কোনো খেলা না হয়। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তরতাজা রাখতে বলা হয়েছিল এই দুটি পিচকে, কিন্তু নকআউটের ম্যাচে এই দুই উইকেটের কোনোটি ব্যবহার করা হয়েছে কিনা সেটি এখন পর্যন্ত অজানা। নানা সময় বিভিন্ন রকম আচরণ করে দুবাইয়ের উইকেট, তবে বোলিংয়ে বেশিরভাগ সময় স্পিনারদের থেকে পেসাররা বেশি সুবিধা পায়, কখনো আবার বাড়তি মুভমেন্ট এবং বাউন্সও পাওয়া যায়। কিন্তু এবার সম্ভাবনা রয়েছে নতুন এই দুই উইকেটে সমান সহযোগিতা পাবে ব্যাটার ও বোলাররা। অতি ব্যবহারে উইকেট যাতে মন্থর বা নিচু বাউন্সের না হয় এবং ম্যাচ বিরক্তিকর না হয়ে ওঠে সেটি নিশ্চিত করার চেষ্টা করা হয়েছে, ফলে তরতাজা উইকেটে ব্যাটার ও বোলাররা সমান সহায়তা পাবে। এদিকে ভারত বাংলাদেশের ম্যাচটিও হতে যাচ্ছে এই নতুন পিচে, তারাও পাবেন সুবিধা। সে কারণেই হয়তো দলে 5 স্পিনার নিয়েছে ভারত। নতুন এই উইকেটের চরিত্র আসলে কেমন হবে সেটা বুঝতে হলে অপেক্ষা করতে হবে 20 ফেব্রুয়ারি পর্যন্ত। সানজানা আইভি, যমুনা স্পোর্টস। আর এই ছিল আজকের স্পোর্টস লাইভ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।